জানলে কি করতে তুমি? যা করো তো করেই ফেলেছ। রাফসান, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কখনো তোর বা ওদের খারাপ চাইনি। ভালো চাওনি। আমার ভালো কি সে তুমি জানো না? বলো মা, জানো না? নিশ্চুপ আহসানা খাতুনকে দেখে রাফসান বলল, তৈরি হয়ে নাও, এক্ষুনি ওপারে যেতে হবে তোমায়। কেন? নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া উচিত বলে তোমার মনে হয় না? রাফসান ভেতরের দিকে যেতে আহসানা খাতুন সোফার উপরে বসে পড়লেন। নিজের মাকে অন্যের কাছে ছোট হতে বলতে বিবেকে বাধা দিচ্ছে না রাফসানের। কেমন হয়ে গেল তার ছেলেটা। ক্লাস করানোর সময় বেশ কয়েকবারই মুশফিকের ফোন এসেছিল, কিন্তু রিসিভ করেনি তোহা। ক্লাস করানোর সময় অহেতুক সময় নষ্ট করা পছন্দ করে না সে। ক্লাস শেষে বারান্দায় দাঁড়িয়ে মুশফিকের নাম্বারে ডায়াল করলো। হ্যালো তোহা। কেমন আছেন? ভালো। ফোন কেন ধরছিলেন না? ক্লাসে ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমি একজন শিক্ষিকা। এই সময়ে আমার ক্লাস থাকতে পারে। ভুলিনি। রিসিভ করে তো বলতে পারতেন আপনি ক্লাসে। এই যে ফ্রি হয়ে কল ব্যাক করলাম, কথা বলিনি একেবারেই। হুম। জরুরি কিছু বলবেন? আসলে আমি আপনাকে মাথা থেকে ফেলতে পারছি না। মানে? সোজা সাপটা বলবো। অবশ্যই। এর আগেও এমন অনেক মেয়ের সাথে দেখা করেছি আমি, কিন্তু এমন ফিলিংস কাজ করেনি যেটা আপনাকে দেখার পর করেছে। মনে হচ্ছে প্রেমে পড়ে গিয়েছি আপনার। বুকের মাঝে এক ধরনের ছটফট অনুভব করছি, যেটা আপনি অফ করতে পারবেন। আসলে আমি বোঝাতে পারছি না। আমি বুঝেছি। তাহলে আমার বুকের ছটফটানি বন্ধ করতে সাহায্য করবেন আপনি? মুশফিকের কথা শুনে তোহা হাসলেও কিছু বলতে পারছে না। মুশফিক তাকে পছন্দ করেছে, এটা তার জন্য খুশির খবর। কেননা তারও মুশফিককে ভালো লেগেছে। কিন্তু পরশ, ও যে ছোঁয়াকে এখনো কিছু বলতে পারেনি। এদিকে দুই পরিবারের সবাই কত আশা করে বসে আছে। আর ছোঁয়া যদি পরশের প্রস্তাব গ্রহণ না করে তখন কি হবে? তখন সে নিজের সবার কাছে খারাপ হয়ে যাবে। এখন কি করতে পারে সে? হ্যালো তোহা, কিছু তো বলুন। আসলে নীলার কথায় আমি দেখা করতে গিয়েছিলাম, কিন্তু এত কিছু তো ভাবিনি। আর আপনি হঠাৎ করে এসব বললেন। সময় নিন আপনি। যদিও আমার তাড়া ছিল না, কিন্তু আপনাকে দেখার পর আসলে গুছিয়ে বলতে পারছি না আমি। আপনি ভেবে আমাকে সিদ্ধান্ত জানান প্লিজ। তোয়া ফোন রাখতে নীলার মুখোমুখি হলো। নীলা বলল, মুশফিক ভাই তোমায় পছন্দ করেছে। আমি তো অনেক খুশি। তুমি তাড়াতাড়ি ফ্যামিলির সাথে কথা বলো। তোহার মলিন মুখটা দেখে নীলা বলল, কোনো সমস্যা? আমার বাসায় পরশের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। কিন্তু পরশ তো অন্য কাউকে ভালোবাসে। সে অন্য কেউ পরশকে ভালোবাসে কিনা তা সে জানে না। এই মেয়েটা পরশকে রিজেক্ট করলে তুমি তার লাইফে যেতে ইচ্ছুক? এমন কিছু নয়, পরশ আমাকে বলেছিল ওর বাসায় বিয়ের জন্য জোরাজুরি করছে। তাই যতদিন না ছোঁয়াকে নিজের মনের কথা জানাতে পারছে ততদিন পর্যন্ত না জানাতে আমরা বিয়েটা করতে পারছি না। আসলে পরশ চাই ছোঁয়া ওর প্রেমে পড়ুক, বাসার সকলের মন জয় করুক। সে তাড়াহুড়ো করতে চায় না। সে শুধু নিজের কথাই ভাবছে। তোমার কথা ভেবেছে সে? কিছুদিনের ব্যাপার নীলা, আর কিছুটা দিন পার হলেই ছোঁয়াকে সব জানাবে পরশ। নিজের বাসেও সব বলবে। সোয়া রাজি না হলে সে তোমাকে বিয়ে করবে, এটা বলতে চাইছো তুমি? তার মানে মুশফিককে নিষেধ করে দিব? আমি এমন কিছু বলছি না নীলা। কি বলছো? মুশফিকের অপশন রাখতে চাইছো? নীলার কথা শুনে তোহার রাগ হবার কথা হলেও হলো না। আসলেই তো, কি চাই সে? সে কি আশা করে পরশ তার কাছে আসুক? কেন করে? যেখানে পরশ অন্য কাউকে ভালোবাসে, সে নিজেও পরশকে ভালোবাসে না। মায়ার টানের জন্যই তো এমন হচ্ছে কি তার সাথে? নিজেকে স্বাভাবিক করে তোহা বলল, আমি মুশফিকের সাথেই কথা বলবো, বলতে পারি কি? কেন নয়, তবে এমন কিছু বলো না যাতে সে কষ্ট পায়। আমি তো পরিচয় করিয়ে দিলাম তোমাদের। আমার ভাইয়ের খারাপ লাগলে কিন্তু আমারও লাগবে। তাই যা বলবে ভেবে চিনতে বলবো। মাথায় রাখবো তোমার কথা নীলা। রাফসানের সাথে তার মা এলো ছোঁয়াদের বাসায়। বাগানে দেখা হয়ে গেল পরশের সাথে। পরশকে দেখে রাফসান স্বাভাবিকভাবে কথা বলল, পরিচয় করিয়ে দিল নিজের মায়ের সাথে। এমন সময় নয়নতারাও হাজির হলো। সে আহসানা খাতুনের পায়ে ধরে সালাম করতেই তিনি বললেন,
থাক থাক মা, বিয়ের পরে করো এসব। এখনো ছেলের বউ হতে সময় আছে। নয়নতারা তাদের ভেতরে নিয়ে গেল। পরশের মুখে বিশ্বজয়ের হাসি ফুটল। তার মানে নয়নতারার সাথে রাফসানের বিয়ে ঠিক হয়ে আছে। তাই তো তাকে ভাইয়া বলেই ডাকে সে। আর সে কিনা তখন এমন একটা ব্যবহার করলো। ইস, ভুল করে ফেলেছে সে। দ্রুত পায়ে পরশ নিজের বাসায় আসলো। ছোঁয়াকে খুঁজতে খুঁজতে ডাইনিং রুমের পাশে লাগানো বারান্দাটায় পেল। চুপচাপ দাঁড়িয়ে আছে ছোঁয়া। পরশ বলল, রাগ করেছো? না তো, আপনি আমার মালিক, দু একটা কথা শোনাতেই পারেন। আমি অনেক দুঃখিত ছোঁয়া, তোমার সাথে তখন অমন করা আমার উচিত হয়নি। তবে ভুল তো মানুষই করে। এভাবে বলার কিছু নেই, বাদ দিন। তোমার রাফসান ভাইয়ার মা এসেছেন, আমার মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত। আপনি কিভাবে জানেন? দেখেছি, রাফসানই পরিচয় করিয়ে দিল। ও, তুমি যাও, সমস্যা নেই। শিওর? হুম। ছোঁয়া যেতে চাইলে পরশ বলল। এখনো রাগ করে আছো? ছোঁয়া মৃদু হেসে বলল, প্রিয় ব্যক্তির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না, এটা জানেন না? কথাটা বলে ছোঁয়া চলে গেল। পরশের খুশি দেখে কে, ছোঁয়া যে তাকে প্রিয় মানুষ বলেছে। আহসানা খাতুনের রাগ হচ্ছে প্রচুর, কিন্তু রাফসানের জন্য নিজেকে স্বাভাবিক করে রেখেছেন তিনি। আফিয়া জান্নাত তার পাশেই বসে আছেন। রাফসান ইশারা করতে আহসানা খাতুন বললেন, আফিয়া ভাবি, আপনি রাগ করেছেন আমার উপরে? আসলে তখন আমি শুধুই আমার ছেলের কথা ভেবেছি, তাই অমন একটা আবদার করেছিলাম। কিন্তু এখন বুঝছি এটা করা আমার উচিত হয়নি। আমি আসলে লজ্জিত। এভাবে বলবেন না ভাবি, আমিও রাফসানকে এসব জানাতাম না। ও যেভাবে রেগে গিয়েছিল নয়নের সাথে, বাধ্য হয়ে বলতে হলো। নয়নতারা কোথায় গেল? এখানেই তো ছিল, ডাকুন তো। নিজের রুমের এক কোণে বসে কাঁদছে নয়নতারা। ভালোবাসার মানুষটার কাছে আর কত অপমানিত হবে সে। রাফসানের কি তার জন্য সামান্যতম মায়া হয় না? ভাবতে ভাবতে মায়ের গলার আওয়াজ শুনতে পেল সে। তাকে ডাকছে আফিয়া জান্নাত। বসা থেকে উঠে চোখ মুছে নিল নয়নতারা। ড্রয়িং রুমে আসতে আহসানা খাতুন বললেন, আমার ছেলে যা করেছে তার জন্য মন খারাপ করলে মা, আমি ক্ষমা চাইছি ওর হয়ে। আপনি কেন ক্ষমা চাইবেন আন্টি? এসব বলে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। রাফসানের দিকে তাকালো নয়নতারা। এবার যদি কিছু বলে সে, না, বলল না এ ব্যাপারে। ছোঁয়াকে ডাকতে বলল। নয়নতারা যেতে চাইলে দেখা পেল ছোঁয়া। ছোঁয়া সালাম জানালো আহসানা খাতুনকে। তিনি বললেন, রাফসান যখন সবটা জেনেছেই এখানে আর কাজ করতে হবে না তোমার। সে আছেই তো তোমাদের মামের খরচ বহন করতে। আহসানা খাতুনের কথা বলার সুরটা পছন্দ হলো না ছোঁয়ার। এই বাড়ির কাউকেই সহ্য হয় না তার। মায়ের জন্যই এত কিছু করতে হয়। ছোঁয়া বলল, আপনার ছেলের বহন করার প্রয়োজন নেই, আমি সম্মানের সাথে এখানে আছি। কিন্তু রাফসান। মাকে থামিয়ে রাফসান বলল, তুমি নিজের কর্মের জন্য ক্ষমা চেয়েছো, এটাই যথেষ্ট। বাকিটা আমি দেখছি। দেখো ছোঁয়া, তোমরা এখানে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ডাক্তার পরশ অবিবাহিত জেনে আমার আসলে বুঝছে তো, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এটাও জেনে গিয়েছেন? তবে এটা জানেন না ওনার বিয়ে ঠিক হয়ে আছে? চিন্তার কোনো কারণ নেই। কথাটা শুনে যেন শান্তি পেল মনের আফসান। মুচকি হেসে বলল, আর কোনো সমস্যা নেই। সাফিনা আহমেদ গোসল সেরে এসে ছোঁয়ার নাম ধরে ডাকতে থাকলেন। শফিউল আহমেদ এসে বললেন, কিছু লাগবে? হ্যাঁ, আমার মাথাটা মুছে দেওয়ার জন্য। আমি দিই। ছোঁয়ার হাতে জাদু আছে। এখন আমার জেলাস হচ্ছে। ছোঁয়া আসার পর থেকেই আমি সময় কম পাচ্ছি। কিন্তু তুমি কি ছোঁয়াকে ভাগিয়েছো? না, ওর বাসায় মেহমান এসেছে। ও। সাফিনা আহমেদের মাথা থেকে তোয়ালেটা নিয়ে চুলগুলো মুছে দিতে দিতে শফিউল আহমেদ বললেন, মেয়েটা মনে জায়গা করে নিল, ও চলে গেলে কষ্ট হবে। যাবে কেন? আরে, মেয়েদের শ্বশুরবাড়ি যেতে হয়, এটা যেন জানো না? ঠিকই বলেছ। এত তাড়াতাড়ি মায়ে পড়ে যাব ভাবতেই পারিনি। ছোঁয়া নয়নতারার রুমে এসে দেখলো তার মুখটা ফ্যাকাশে, হাতে ব্যান্ডেজ করা। ছোঁয়া ব্যস্ত হয়ে বলল, তোমার হাতে কি হয়েছে আপু? আমি তো খেয়ালই করলাম না। ওই কেটে গিয়েছে একটু। কিভাবে? গ্লাস পড়ে গিয়েছিল হাত থেকে আমার, তুলতে গিয়ে। তোমার হাত থেকে পড়েছে নাকি অন্য কিছু?
নিশ্চুপ নয়নতারাকে দেখে ছোঁয়া বলল। বলো প্লিজ। নয়নতারা সবটাই বলল ছোঁয়াকে। ছোঁয়া সব শুনে বলল, তোমাদের ছোট থেকে বন্ধুত্ব, এই কেমন বন্ধু তোমার উনি? বন্ধু হিসেবেই এত খারাপ উনি, স্বামী হিসেবে কেমন হবে ভাবতে পারছি না। ভীষণ ভালো হবে। এত কিছুর পরেও তার পক্ষেই বলে যাবে তুমি? কি করব বল, আমি যে থেমে গেল নয়নতারা। ছোঁয়া বলল, কি? কিছু না, একটু একা থাকতে চাই আমি। তোমাকে সরি বলেছে উনি? না। রাফসানের উপরে রাগে ফুঁসতে থাকলো ছোঁয়া। ওর বোনকে কাঁদিয়ে পার পাবে না সে। কলেজের পাশে একটা রেস্টুরেন্টে বসে আছে তোহা ও মুশফিক। মুশফিক বলল, হঠাৎ জরুরি তলব? আপনিও কাজের মাঝখানে এসেছেন, আমিও তাই, তো খুব বেশি সময় নিব না, কিছু কথা বলেই চলে যাব। আমার সমস্যা নেই, তুমি বলো। আসলে মানে ও তোহা, বলে ফেলো প্লিজ। আমার বিয়ে ঠিক হয়ে আছে। তোহার কথা শুনে মুশফিকের চোখ ছানা বড়া হয়ে গেল। সে বলল, মানে? সবটা বলছি। তোহার সব কথা শুনে মুশফিক হেসে বলল, তুমি ভালোবাসো না পরশকে? না। আমাকে? তাও না। আমাদের দুজনের মাঝে যে কোনো একজন তোমার জীবনসঙ্গী হলে চলবে, এই তো। মাথা নিচু করে রাখলো তোহা। মুশফিক বলল, তোমাদের অনেক দিনের পরিচয়, মায়া কাজ করবে স্বাভাবিক, কিন্তু লাইফে তাকে প্রাধান্য দেওয়া উচিত যে তোমাকে ভালোবাসে। কথা দিয়ে আমার ক্ষেত্রেও বলতে পারো তুমি, আমাকে কিন্তু কেউ ভালোবাসে না। আমি আসলে কি সিদ্ধান্ত নিব বুঝতে পারছি না। আমাদের দুই পরিবারের এসব সম্পর্কে অবগত নন। পরশ যদি ফিরে আসে, আমি অপরাধী হয়ে যাব। কখনো যে মা বাবার অবাধ্য হইনি আমি। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সময় নেওয়া উচিত আপনার। পরশ যদি ফিরে না আসে তবেই আমার সাথে যোগাযোগ করিয়েন আপনি, আমি ওয়েট করব আপনার জন্য। মুশফিকের কথা শুনে অবাক হলো তোহা। কত সহজে নিজেকে অপশন হতে দিল সে। ভালোবাসা তবে এমনই হয়। রাফসানের অফিস থেকে ফোন এসেছে। সে ফ্ল্যাট থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে কথা বলছে। কথা শেষে তার পাশে ছোঁয়াকে দেখে খানিকটা অবাক হয়ে বলল, তুমি নিজ থেকে আমার পাশে? আপুর সাথে কবে থেকে বন্ধুত্ব আপনার? পেছি থেকে। আপুকে মনে কষ্ট দিয়েছেন, সরি বলতে হয় জানেন না? কি করেছি? কি করেছেন সিরিয়াসলি? আমাকে আক্স করছেন এটা? বুদ্ধি খাটিয়ে রাফসান বলল, ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস, জানো না? জানি, তবে মনে কষ্ট পেয়েছে কিনা তো আক্স করা যায়, মন ভালো করতে যাওয়া যায়। নো সরি নো থ্যাঙ্কস সব কিছুতে হতে হবে বলে কথা নেই। আমি চাই আপনি আপুকে সরি বলবেন এবং এক্ষুনি। মাথা নেড়ে সম্মতি জানালো রাফসান। ছোঁয়া ভেতরে যেতে সে মুচকি হেসে বলল, এভাবে কখন বলবে তোমাকে ভালোবাসি বলার জন্য? সিঁড়ি বেয়ে নিচে নামছিল পরশ। ছোঁয়া ও রাফসানের গলা শব্দ শুনে আড়ালে দাঁড়িয়ে পড়ল সে। আড়ি পেতে তাদের কথা শুনতে গিয়ে রাফসানের শেষে বলা কথাটাও শুনল। এ কি বলল রাফসান? সে কেন আশা করবে ছোঁয়ার কাছে এমন কিছু, যেখানে তার সাথে নয়নতারার বিয়ে ঠিক হয়ে আছে? তবে কি রাফসানের মনে অন্য কিছু চলছে? সে স্পষ্ট শুনেছে রাফসানের কথাটা, যেটা হালকাভাবে নিতে পারে না সে। কি করা উচিত তার? নয়নতারার সাথে কথা বলা? হ্যাঁ, নয়নতারাকে সবটা জানাবে পরশ, খুব বেশি দেরি হবার আগেই। নয়নতারার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে পরশ, কিন্তু সুযোগই পাচ্ছে না সে। কিছুতেই হিসেব মেলাতে পারছে না পরশ। বিয়ে ঠিক হয়ে আছে বড় বোনের সাথে, কিন্তু ভালোবাসার আশা করে ছোট বোনের কাছে। এটা কেমন কথা? রাফসানের কি কোনো খারাপ উদ্দেশ্য আছে? হয়তোবা সে নয়নতারাকে ভালোবাসে না, ছোঁয়াকে বাসে। এমন হলে নয়নতারাকে বিয়ে করতে চাওয়ার প্রয়োজনটা কি? উফ, নানা রকমের প্রশ্নে অস্থির হয়ে আছে পরশের মন, যেসবের উত্তর না পাওয়া অবধি শান্তি পাবে না সে। কিন্তু এসব প্রশ্ন নয়নতারাকেই বা কিভাবে করবে? তার হবু বর সম্পর্কে সে কি এসব শুনে বিশ্বাস করবে? কি রে পরশ, আজ যাচ্ছিস না হাসপাতালে? মায়ের করা প্রশ্নে শোয়া থেকে উঠে বসে পরশ, বলে, একদমই ভুলে গিয়েছিলাম মা। এই অসময়ে শুয়ে আছিস কেন? ছোঁয়া মনে করিয়ে না দিলে তো আমারও মনে পড়তো না তুই এখনো বাসায়। ছোঁয়া কবে আসলো? অনেকক্ষণ হলো। ও আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই ছোঁয়ার দেখা পেল পরশ। কেমন হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে।
তাকে হবু দুলাভাই সম্পর্কে জানানোটা কি ঠিক হবে না? বরং রাফসানের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে জানানোই শ্রেয়। মনের ভেতরে কেমন যেন করছে তোহার, বারবার চোখের সামনে মুশফিকের চেহারাটাই ভেসে উঠছে। এমন কেন লাগছে তার? কেন ইচ্ছে করছে মুশফিকের সাথে কথা বলতে? তাকে কষ্ট দিয়েছে বলেই কি? এসব ভাবতে ভাবতেই তোহার মোবাইলে নীলার ফোন এলো। রিসিভ করতেই নীলা রেগে মেগে বলে, মানুষের ভালো চাইতে নেই। কি হয়েছে? কি হয়েছে? তোমার কারণে কতটা কষ্ট পেয়েছে ভাইয়া, আইডিয়া আছে তোমার? আমি ওনাকে কষ্ট পাওয়ার মতো এমন কিছু বলিনি, যা যা সত্যি তা বলেছি। কি দরকার ছিল এসব বলার? তার চেয়ে বলতে পারতে তোমার ওনাকে জানাতে কিছুদিন সময় দরকার। মিথ্যা দিয়ে কিছু শুরু হোক আমি চাই না। শান্ত গলায় নীলা বলল। তার মানে তুমি চাও ভাইয়ের সাথে কিছু শুরু হোক? তোহা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নীলা, আমি কি করব বুঝতে পারছি না। মন যেটা বলে সেটাই করো। শুধুমাত্র বন্ধুর কথা ভাবলে চলবে না। সব সময় নিজেকে আগে প্রায়োরিটি দিবে। মন কি চাইছে তা করবে। জীবনটা তোমার তোহা, অন্যের জন্য নিজেকে কষ্ট পেতে দিও না। তুমি ভাবো এখন। ফোন রেখে নিজেকে নিজে প্রশ্ন করলো তোহা। কাকে আমার জীবনে চাই আমি? কাকে না পেলে কষ্ট পাবো আমি? পরশ নাকি মুশফিক? রাতের খাবার খেয়ে নিজের রুমে আসলো ছোঁয়া। টেবিলের উপর রাখা রাফসানের দেয়া নূপুর জোড়ার দিকে নজর পড়ল তার, কিন্তু সে একবারের জন্য ছুঁয়ে দেখল না তা। ড্রয়ার টেনে অন্য এক জোড়া নূপুর বের করে নিল। নূপুর জোড়ার রং উঠে গেছে, কালো হয়ে গেছে, তবুও তার কাছে প্রিয়, শ্রেষ্ঠ উপহার। আজীবন নিজের কাছে রাখবে সে এই জোড়া। বিছানায় বসে নিজের পায়ে পড়ছিল সেই নূপুর একটি। এমন সময় নয়নতারা এসে বলল, পুরাতন জিনিস কেন পড়িস বোন? তুমি জানো এসব আমার কাছে সবসময় নতুন থাকবে। টেবিলের উপর থেকে রাফসানের দেয়া নূপুরগুলো নিয়ে নয়নতারা বলল, দেখি, এগুলো পর, ভালো মানাবে। না আপু, তুমি রেখে দাও। যার জিনিস তার কাছে থাকা দরকার। দেখি, পরে দেখ তো কেমন লাগে। ছোঁয়ার মেজাজটাই খারাপ হয়ে গেল। দাঁড়িয়ে বলল, যখন তখন ভালো লাগে না এসব। আমি কি করলাম? কি করনি তোমরা? কি করনি? যখন যেটা বলবে সেটা কেন করতে হবে? পরবো না আমি এই নূপুর, পরবো না। হনহনিয়ে বেরিয়ে গেল ছোঁয়া। নয়নতারার চোখে পানি। সে চায় তার বোনটা সুখে থাকুক, তাই নিজের ভালোবাসার বলি দিয়েছে সে। কিন্তু ছোঁয়া তো খুশি নয়। তার এই ত্যাগের মূল্য কি রইল? হাসপাতাল থেকে এসেছে পরশ। বাসায় প্রবেশ করার সময় বাগানে চোখ আটকালো তার। বাগানের একপাশে রাখা বেতের সোফার উপরে ওড়না শরীরে পেঁচিয়ে শুয়ে আছে ছোঁয়া। পরশ তার পাশে আসে। বোঝার চেষ্টা করলো সে কি ঘুম কিনা। ছোঁয়া গভীর ঘুমে আচ্ছন্ন। এই যেন এক সুযোগ ছোঁয়াকে খুব কাছ থেকে দেখার। পরশ হাঁটু করে বসে পড়লো ছোঁয়ার সামনে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ঝিরিঝিরি বাতাসে ছোঁয়ার চুলগুলো মুখে এসে পড়ছে। পরশ হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে দিল। ইচ্ছে করছে তার কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিতে, কিন্তু এমন কিছু পরশ করলো না। কথায় আছে না, সবুরে মেয়েও ফলে। পরশ উপলব্ধি করতে পারলো কেউ আসছে, তাই সে দ্রুত উঠে দাঁড়ালো। নয়নতারা এসে বলল, এখানে ঘুমিয়ে গিয়েছে মেয়ে। হায় রে। মনে হচ্ছে গভীর ঘুমের দেশে চলে গিয়েছে আপনার বোন। হ্যাঁ, একবার ঘুমালে সহজে ঘুম ভাঙে না। এই অবস্থায় তাকে কিডন্যাপ করলেও টেরও পাবে না। পরশের রাফসানের কথাটা মনে পড়ল। নয়নতারাকেও সে পেয়েছে, এটাই সেই সুযোগ। পরশ বলল, রাফসানের সাথে আপনার বিয়ে কখন? সরি, আপনাদের বিয়ে কবে? রাফসানের সাথে তো আমার বিয়ে হবে না। মানে ওনার সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই না? না। পরশ অবাক হয়ে বলল, তবে? রাফসানের বড় ভাইয়ের সাথে। কথাটা শুনে পরশ বুঝতে পারলো সে ভুল বুঝছে। তার মানে রাফসান ছোঁয়াকে পছন্দ করে। নয়নতারা বলল, কেন জানতে চাইছেন? আমি ভেবেছি একটা বিয়ে খেতে পারবো। অবশ্যই পাবেন। রাফসানের বড় ভাই রাদীপ দেশের বাইরে থাকেন। উনি আসলেই একটা নয় বরং দুটো বিয়ে খেতে পারবেন। দুটো বিয়ে মানে? আমার আর ছোঁয়ার বিয়ে। ছোঁয়ার? হ্যাঁ,
রাফসানের সাথে সোয়ার বিয়ে ঠিক হয়েছে। রাফসান অনেক আগে থেকেই ওকে পছন্দ করে। বাবার বন্ধুর ছেলে হিসাবে আমাদের বাসায় সকলেও তাকে পছন্দ করেছে, এই আর কি।